নদী আর আপনার মাঝে আমার কাছে কোনো পার্থক্য নেই। নদীকে কিনে দিলে আপনাকেও কিনে দিতে পারবো। যেটা পছন্দ হয় নিয়ে নিন। থাক, দরকার নেই। আগে পার্থক্য করতে শেখো, তারপর না হয় নেব। বউ আর বোনের মধ্যে পার্থক্য করতে জানে না, সে নাকি আবার উপহার দিবে। গাধা কোথাকার। মিষ্টির কথা শুনে নদী চমকে উঠল, বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলো। তুমি বড় ভাই আর বউ কি করে হলে? তোমরা বিয়ে করে নিয়েছো? মিষ্টি ঠোঁট টিপে হেসে বলল। হ্যাঁ, করে নিয়েছি তো। আমি কবুল বলে ফেলেছি। এখন তোর বড় ভাইয়ার কবুল বলার অপেক্ষায় আছি। ও বললেই বিয়ে হয়ে যাবে, তারপর তুই খালা ফুপি দুটো একসাথে হতে পারবি। নদী চোখ বড় বড় করে স্রোতের দিকে তাকাতেই স্রোত মিষ্টির কথায় অসম্মতি জানিয়ে বলল। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু সবার কথায় কান দেওয়া যাবে না। আর সবার কথা বিশ্বাসও করতে হয় না, বুঝেছো নদী? নদীর মাথাটা ঘুরে উঠল, এখানে কার কথা বিশ্বাস করবে। নিজের প্রশ্নের উত্তর খুঁজতে সমুদ্রের কাছে গেল। সমুদ্র তখন এক কোণায় দাঁড়িয়ে ফোন দেখতে ব্যস্ত। সমুদ্র ভাই, মিষ্টি আপু নাকি বড় ভাই আর বউ? সমুদ্র ভ্রুজোড়া কুঁচকে ফোনের উপর থেকে দৃষ্টি সরিয়ে নদীর দিকে তাকিয়ে প্রশ্ন করল। কে বললো তোকে এই কথা? আপুই বলেছে। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। এই কথা আর কাউকে বলবি না, কেমন? বিশেষ করে বাড়িতে কারোর সামনে কোনো মতেই বলবি না। কেন, কি হবে বললে? ঝামেলা হবে। আমি নিষেধ করেছি না তোকে কাউকে বলবি না। অগত্যা নদীকে হ্যাঁ উত্তর দিতে হলো, কিন্তু নিজের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা সে পেল না। বেশ অনেকক্ষণ ধরে নয়ন ঝিনুককে খুঁজছে। সে যে তখন নদীর সাথে দেখা হয়েছিল, তারপর যে হুট করে কোথায় হয়ে হারিয়ে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা ফুচকার দোকানের সামনে গ্রামের আরো কিছু মেয়ের সাথে ঝিনুকের দেখা পেল। দূর থেকেই ঝিনুকের নাম ধরে গলা উঁচিয়ে ডাকলো। ডাকানে যেতেই ঝিনুক নয়নের দিকে এগিয়ে এলো। কিরে নয়নের বাচ্চা, ডাক্তারছস কেন? সারাদিন এত টই টই করে ঘুরে বেড়াস কেন? এক জায়গায় স্থির হয়ে থাকতে পারিস না? আমি কি বুইড়া হয়ে গেছি নাকি যে এক জায়গায় খাড়াইয়া থাকবো খাম্বার লাহার? তুই না হয় বুইড়া, তাই তুই নড়তে চড়তে পারস না, তার জন্য আমার বুইড়া হইতে কস কেন? আমি বুড়ো হলে তুইও বুড়ি হবি। যাই হোক, তোর সাথে কিছু দরকারি কথা ছিল। একটু ভাবনি নয়ন কথাটা বলো। কি কবি জলদি কও, তোর লগে খাড়াইয়া কথা কখনের লাহান অত সময় আমার হাতে নাই। কেন, কিসের এত রাজকার্য আছে তোর? দেখতাছস না আমার বান্ধবীরা খাড়াইয়া আছে আমার জন্য? আমার থেকে বেশি ওরা গুরুত্বপূর্ণ? ওদেরকে বল এখন আমার সাথে কথা বলছিস, ওদের সাথে যেতে পারবি না। ঠেকা পড়ছে আমার, তোর চাইতে ওরা আমার কাছে বেশি দামি, বুঝছস? জলদি কত, তুই কথা কখনের থেকে বেশি আমার মাথা ঘুরাস, এই লাইগা তোরে আমার সহ্য হয় না। নয়ন একটা কাগজের প্যাকেট ঝিনুকের দিকে বাড়িয়ে দিয়ে বলো। এটা রাখ, আর কাউকে বলার দরকার নেই যে আমি দিয়েছি, কেমন? কি এইটা? আছে কিছু, তোর জন্য কিনেছি। ভালো লাগলে ব্যবহার করিস, ভালো না লাগলেও ব্যবহার করিস। আচ্ছা, তা করবো নে, কিন্তু কাউরে কখন চাইবো না কেন? কইলে কি হইব? নয়ন বিরক্তি ভরা কণ্ঠে বলো। নিষেধ যখন করেছি তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এত ব্যাখ্যা চাইতে হবে কেন? একবারে কথা শুনতে পারিস না? ওই নয়নের বাচ্চা, একদম আমারে তেজ দেখাইবি না, তোর তেজ আমি ছুটাইয়া দিমু। উল্টো পাল্টা কিছু দিতাছস না তো? কাউরে কইতে দিবি না কেন? তোরে আমার সন্দেহ হইতাছে, তুই তো আমার ভালো কিছু দেওয়ার মানুষ না। নয়ন মলিন হেসে বলো। একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবি যে আমিও তোকে ভালো কিছু উপহার দিতে পারি। আমাকে একটু বুঝলে আর সব সময় আমাকে সন্দেহ করতে হবে না। ঝিনুক সন্দেহী কণ্ঠে বলো। তোর হাব ভাব আমার ঠিক ভালো লাগতাছে না নয়ন। তোর আজ হইল কি কত? আমার লোকে এত ভালো কইরা কথা কইতাছস যে? কিছু না, যা বাগতো এখান থেকে। নেওয়ার হলে নে, না হলে ফেরত দে। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না তোর। কথাটা বলেই নয়ন সেখান থেকে চলে গেল। ঝিনুক হা করে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকলো। হুট করে এভাবে রেগে গেল কেন, কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। নয়নের যে আজ কি হলো কে জানে। ক্রমেই শাওনার উর্মির বিয়ের তারিখ এগিয়ে আসছে, হাতে আর একদম সময় নেই। আজ ওদের গায়ে হলুদ, দুই বাড়িতেই গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উর্মি এই বাড়িতে আসতে নারাজ। তার একটাই কথা, সে নিজের বাড়িতেই তার বিয়ের অনুষ্ঠান করবে। শামসুদ্দিন নেওয়াজের ও একটাই কথা, তার বাড়ির ছেলে মেয়েদের মাঝে শাওনের প্রথম বিয়ে হচ্ছে।
সব নিয়মকানুন এই বাড়িতেই হবে, সব অনুষ্ঠানও এই বাড়ি থেকেই হবে। শেষে বাধ্য হয়ে নুজহাত আর শরীফ মিলে ঠিক করলেন যে দুই বাড়িতেই গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে। প্রথমে শাহনেওয়াজ বাড়িতে করা হবে, তারপর সবাই মিলে উর্মিদের বাড়িতে হলুদ নিয়ে যাবে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদের বাড়ির ছাদে। খুব সুন্দরভাবে একটা স্টেজ সাজানো হয়েছে। সামনে অতিথিদের বসার জায়গা রাখা হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে শাড়িটা পরে নদী সাজতে বসলো। আজ আর শাড়ি পরার জন্য নুজহাতের কাছে যেতে হয়নি। এমনিতেও উনি আজ যে ব্যস্ততার মাঝে আছেন, নদীকে শাড়ি হয়তো পরিয়ে দিতেও পারতেন না। যেহেতু ঝিনুক আছে, ও নিজেই নদী আর মিষ্টিকে শাড়িটা পরিয়ে দিয়েছে। নদী, মিষ্টি আর ঝিনুক তিনজনে এক রুমেই সাজতে বসেছে। তিনজনের শাড়ি এক, সবার জন্য একই রকমের শাড়ি কিনেছে নুজহাত। মেয়েদের জন্য শাড়ি আর ছেলেদের সবার জন্য পাঞ্জাবি। ঝিনুক আর সাজগোজ আবার তেমন একটা পারে না। তার সাজ বলতে মুখে একটু ক্রিম আর পাউডার, ঠোঁটে একটা গাঢ় করে লিপস্টিক, আর চুলগুলো দুই বেনি করে ফিতে দিয়ে বাঁধা, এতটুকুতেই তার সাজ, আর সে এতেই যথেষ্ট সন্তুষ্ট। আজকের দিনেও সে একই রকম সাজতে চাইল ঝিনুক, কিন্তু নদী তাতে বাধা দিল। প্রতিদিন যেমন করে সাজে তেমন করে আজ সাজলে হয় নাকি? আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আজ তো একটু অন্যরকম করে সাজাই যায়। ঝিনুকের থেকে শাড়িটা পরে নিয়ে তাই নদী আগেই ওকে সাজাতে বসালো। সাজানোর ব্যাপারে আবার নদী বেশ পারদর্শী। ফাউন্ডেশন নিয়ে ঝিনুকের মুখে লাগাতে ধরলে ঝিনুক নাক মুখ কুচকে নদীকে উদ্দেশ্য করে বলল, এটা কি লাগাইতাছো বই? মুই তো এগুলো কখনো লাগাইনি এটাকে, আমারে ভালো লাগবো না। আমি তোমারে কইতেছি, এর থেকে ভালো আমার মুখে একটুখানি সোনো আর একটুখানি পাউডার লাগাইয়া দাও, তাই দেখাই মোর মুখখান একেবারে চকচক করবো। নদী কপট রাগ দেখিয়ে বলল, একদম চুপ। আজকে আমি তোমাকে যেরকম করে সাজাবো তুমি ঠিক সেরকম করেই সাজবে। ঝিনুক আপু, আমার ওপর একটু তো ভরসা রাখো। আমি সত্যি বলছি, আমি অনেক সুন্দর করে সাজাতে পারি। আরে না না বই, তোমার উপরে তো আমার ভরসা আছে, কিন্তু কথা হইল গিয়া আমার নিজের মুখখান উপরে ভরসা নাই। বেশি কিছু লাগাইলে আবার আমারে দেখতে ভালো লাগে না। এর লাগাই তোমারে কইতেছিলাম, খালি সুনু আর পাউডার দিয়া দাও। পাউডারটা বুঝলাম, সুনু কি? আমার কাছে এটা নেই। নদীর কথা শুনে ঝিনুক মহাবিপদে পড়ল। এখন নদীকে বোঝাবে কি করে? এদিকে মিষ্টি শব্দ করে হেসে উঠল। বেশ অনেকক্ষণ থেকে মিষ্টি এই দুই পাগলের কথা শুনে হাসছে। মিষ্টি আগে ঝিনুকে দেখে ভাবতো যে ও কার গুণ পেয়েছে। ওদের বংশে তো এমন আর কেউ নেই। এখন বুঝতে পারে যে ও পুরোপুরি নদীর উপরে গেছে। দুটোই এক। মিষ্টিকে হাসতে দেখে ঝিনুক আর নদী দুজনেই ভ্রু কুচকালো। তুমি আবার হাসতাছো কেন গো মিঠা আপা? এই চেনে না, এর লাগাই হাসার কি আছে? ও চেনে ঝিনুক, কিন্তু তুই যেই নামটা বলছিস এই নামটাও শুনিনি। আরে নদীও ক্রিমের কথা বলছে, মুখে আমরা যে ক্রিম লাগাই না সেগুলোর কথা বলছে। মিষ্টির কথায় সম্মতি জানিয়ে ঝিনুক বলল, হু হু, এইটার কথাই কইতাছি। ও, তুমি ক্রিম লাগাবে সেটা আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, ফাউন্ডেশন না লাগালে আমার কাছে বিবি ক্রিম আছে, সিসি ক্রিম দুটোই আছে। ও মাগো, এইটা আবার কি? ওই যে ফেয়ার এন্ড লাভলি আছে না, এইটাই মুখে লাগাই। তুমি যা নাম কইলা, এই তো মই শুনি নাই কখনো। আচ্ছা ঠিক আছে, তোমাকে শুনতে হবে না। আমার উপর বিশ্বাস আছে না? আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, আর একটা কথাও তুমি বলবে না। বাধ্য হয়ে ঝিনুকে হার মানতে হলো। প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে নদী খুব সুন্দর করে ঝিনুকে সাজালো। সব থেকে বেশি সময় লেগেছে ঝিনুকের চুলটা বাঁধতে। চুলগুলো লম্বা আর ঘন হওয়ার জন্য নদীকে বেশ বেগ পেতে হয়েছে। সাজানো শেষে নদী আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে ঝিনুককে বলো, এবার দেখো তো ঝিনুক আপু, তোমায় কেমন লাগছে? ঝিনুক আয়নায় নিজেকে দেখে তাজ্জব বনে গেল। সে যেন নিজেই নিজেকে চিনতে পারছে না। বিস্ময় ভরা কণ্ঠে বলো, বই, এটা কি করছো তুমি? ঝিনুকের এমন প্রশ্ন শুনে নদী একটু ভয় পেল। ভাবলো যে হয়তো ঝিনুকের সাজটা পছন্দ হয়নি। কেন, কি হয়েছে আপু, তোমার পছন্দ হয়নি? ধুর, কি যে কও না, পছন্দ হইব না কেন? তুমি তো দেখি আমারে একেবারে নায়িকা বানাইয়া দিছো। আজ তো দেখি আমারে দেখতে শাবনুরের লাহান লাগতাছে। তুমি খাড়াও বই, মুই মোর সালমান শাহরে দেখাইয়া আসি, তারপর তোমারে চুম্মা দিব আইসা। কথাটা বলে ঝিনুক টুল থেকে উঠে বাহিরের উদ্দেশ্যে পা বাড়ালো। সে তো আবার নদীর মতনই স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, তাই বলা যায় সে এক প্রকার ছুটেই নিচে গেল। ঝিনুক যেতেই নদী প্রশ্নাত গেলে মিষ্টিকে জিজ্ঞেস করলো, ঝিনুক আপু যাদের নাম বললো তারা কে আপু?
ওদের তুই চিনবি না, বাদ দে ওর কথা। ভাগলি একটা। তুই একটু ঝিনুকের মতো করে আমাকে সুন্দর করে একটা খোপা করে দে তো। সে দিচ্ছি, কিন্তু ঝিনুক আপু কাকে দেখাতে গেল? ওর নায়ককে। তোকে পরে সবটা বলবো। এখন প্লিজ তাড়াতাড়ি সাজিয়ে দে আমায়, না হলে দেরি হয়ে যাবে কিন্তু। এরপর তো তোকেও সাজতে হবে। নদী আর কথা বাড়ালো না ঠিকই, তবে সেই প্রশ্নের উত্তরটা না জানা অব্দি থামবে না। কারো না কারো থেকে ঠিক এর উত্তরটা জেনেই ছাড়বে। এই স্রোত, শোনো। কানে কোনো তরুণীর সুমিষ্ট কণ্ঠস্বর পৌঁছতে স্রোতের পদযুগল থেমে গেল। সম্বোধনকারী তরুণীটা যে মিষ্টি সেটা তার অজানা নয়, কণ্ঠটা যে তার বেশ পরিচিত। স্রোত পেছন ফিরে তাকালো। সবুজ জামদানি গায়ে জড়ানোর সাথে তাজা ফুলের গয়না, ফর্সা গায়ে সবুজ শাড়িতে কোনো অপসরের থেকে কম লাগছে না তাকে। কিন্তু তার সম্মুখে দাঁড়ানো রসকসীন পুরুষটার ওপর তার এই সৌন্দর্যের কোনো প্রভাব পড়ল না। বরাবরের মতোই গম্ভীর গলায় বলল, কিছু বলবেন? আমাকে আপনি করে ডাকো কেন? তুমি বলে ডাকতে পারো না? কোনো কাজ থাকলে বলুন, আর না থাকলে সেটাও বলুন, আমার যেতে হবে। আসলেও যে মিষ্টির শখের পুরুষটা বড্ড রসকসীন সেটা সে আজ আরেকবারের জন্য প্রমাণ পেল। অভিমান জমল মনের কোনায়, কিন্তু সেটা প্রকাশ করলো রাগে ভঙ্গিতে। হ্যাঁ, কাজ আছে। আমি একবার ভালো করে দেখে বলো তো কেমন লাগছে। সাজটা ঠিকঠাক থাকলে গায়ে হলুদের ওখানে যাব। আমার মনে হয় এটা কাজের মাঝে পড়ে না। আসছি। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলে স্রোত চলে যেতে নিয়ে থেমে গেল। পুনরায় পেছন ফিরে তাকিয়ে বলল, আপনি হলেন রাজকন্যা, আপনাকে প্রাসাদেই মানায়। অযথা কুড়ে ঘরে থাকার স্বপ্ন দেখবেন না। আমি জানি আমি রাজকন্যা, তাই পছন্দ করেছি আমার রাজপুত্রকে। স্রোত তার ছেলেপূর্ণ হেসে বলল, সামান্য এক গরিব প্রজাকে রাজপুত্রের সাথে তুলনা করছেন? এতে করে তো রাজপুত্রদের সম্মানহানি ঘটবে। সব কিছুর সংজ্ঞা সবার কাছে একরকম হয় না। তুমি রাজপুত্র হও, ভিখারি হও, বা সাধারণ কোনো গরিব প্রজাই হও না কেন, আমার কাছে তুমি আমার গল্পের নায়ক। বিয়ে করলে তোমাকেই করব, বুঝতে পেরেছো? কিন্তু আমি তো কখনো বিয়েই করব না। মিষ্টি ভরকালো, এ আবার কেমন কথা? এতদিন ভাবতো যে হয়তো মিষ্টিকে বিয়ে করতে স্রোতের আপত্তি, কিন্তু এখন তো এ ছেলে বলছে বিয়েতেই তার আপত্তি। এ আবার কেমন কথা? বিয়ে করবে না তো সন্ন্যাসী হবে নাকি? বিয়ে না করলেই বুঝি সন্ন্যাসী হতে হয়? কেন, বিয়ে না করে এই সমাজে থাকা যায় না? আমার কাছে অনেক দায়িত্ব, সেসব ফেলে আমি স্বার্থপরের মতন বিয়ে করতে পারবো না। হয়তো শেষে দেখা গেল যাকে পূর্ণ সম্মান দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসলাম তার যথার্থ মর্যাদা দিতে পারলাম না। স্রোতের আসল দায়িত্বটা হয়তো মিষ্টি বুঝতে পারলো। ঝিনুককে আমি অনেক ভালোবাসি, সেটা তুমি ভালো করেই জানো। আমার মা ওর সাথে খারাপ ব্যবহার করলেও কিন্তু আমি চুপ করে থাকি না, সেটাও তুমি খুব ভালো করেই জানো স্রোত। আমি এত কিছু জানতে চাই না মিষ্টি। সম্পর্কগুলো না খুব তাড়াতাড়ি বদলে যায়। এখন আপনি কতটা সময় ঝিনুককে দেখছেন? কোনো কোনো দিন তো একবারও দেখা হয় না। আপনি কতটা সময় থাকেন ঝিনুকের সাথে বলুন তো? একবার যদি আপনি আমার বাড়িতে যান তাহলে সারাটা দিন আপনাকে ওর সাথেই থাকতে হবে। আমি জানি না আমি ওর কথায় বিয়ে দিতে পারবো কিনা। ও আমার ছাড়া থাকতে পারবে কিনা সেটাও আমার সন্দেহ আছে। আমি জোর করে ওকে পরের ঘরে পাঠাতে পারবো না। তার মানে তুমি বলতে চাইছো যে আমি ঝিনুকের সাথে খারাপ আচরণ করতে পারি, এই ভয়ে তুমি আমায় বিয়ে করবে না, তাই তো? একটু ভেবে দেখুন, আমার ভাবনাটা অযৌক্তিক না। আপনি হয়তো খারাপ আচরণ করবেন না, কিন্তু একটা সময় গিয়ে বিরক্ত ঠিকই হবেন। আপনি যখন আমার সাথে একাকী সময় কাটাতে চাইবেন, হয়তো কোনো ক্রমে সেখানে ঝিনুক চলে এলো, আপনি বিরক্ত হবেন। এতে পরে কখনো আপনার মনে এই ধারণাটা জন্মালো যে আপনি আমার সাথে একা সংসার করতে চান। ঝিনুকের আচরণে আপনি বিরক্ত হলেন, ওর বোকামিগুলোতে আপনি বিরক্ত হলেন, তখন আমি কি করব বলুন? আমি তোমার বোনটাকেও ফেলে দিতে পারবো না। না, আমি আপনাকে ছেড়ে দিতে পারবো। বিশ্বাস করো স্রোত, এমনটা হবে না। ছোটবেলা থেকে তোমাকে আর ঝিনুককে দেখে আসছি, তোমাদেরকে আমি আমার মন থেকে ভালোবাসি। তোমাদের জীবনের সব কষ্ট আমি নিজের চোখে দেখেছি, সেখানে আমি এমনটা করতে পারি না যে তোমাদের জীবনের কষ্টটা আমি নিজ চোখে দেখেছি তার মনে এই ধারণাগুলো আসতে পারে, কিন্তু আমার পারে না স্রোত। আমি জানি ঝিনুক তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি তো তোমায় ভালোবাসি। আমি সব সময় চাই তুমি যেমন ভালো থাকো। তোমার থেকে তোমার ভালো থাকার কারণগুলো আমি ছিনিয়ে নিতে পারি না, বিশ্বাস করো।
স্রোত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই সব কিছুর আগে একটা কথাই আসে, সেটা হলো আপনার বাবা মা কখনোই আমার হাতে আপনাকে তুলে দেবে না। বিবাহিত ননদকে নিয়ে আপনার মায়ের যতটা সমস্যা, সেখানে আপনার কি মনে হয় আপনার মা আপনাকে এমন একটা পরিবারে বিয়ে দেবে যেখানে সারা জীবন হয়তো আপনাকে আপনার ননদকে নিয়ে সংসার করতে হতে পারে? মিষ্টি লজ্জায় মাথাটা নিচু করলো। কথাটা তো স্রোত ভুল বলেনি, কিন্তু মিষ্টি কি করে ওকে বোঝাবে যে একবার যদি শুধু স্রোতকে নিজের জীবনে জায়গা দিতে চায়, মিষ্টি ওর জন্য গোটা পৃথিবীকে পিছনে ফেলে রেখে আসতে পারে। মিষ্টি শুধু স্রোতকে চায়, ও শুধু স্রোতকে ভালোবাসে, সারাটা জীবন ওর পাশে থাকতে চায়। এ ছেলেটা কেন বোঝে না? স্রোত সবার কথা ভাবে, শুধু মিষ্টির কথা ভাবে না। এত কিছু না ভেবে ছাদে যান। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে চললো মনে হয়, যা হওয়ার সেটাই হবে। তুমি আমায় কখনোই চাও না, তাই না স্রোত? জীবনে হাজার অপূর্ণতার মাঝে নতুন করে আমি কোনো অপূর্ণতা চাই না মিষ্টি। যা চেয়েও আমি কখনো পাবো না, সেসব জিনিস আমি এখন আর চাই না। তুমি চাইলেই সম্ভব। স্রোত এবার হালকা রেগে গেল। মৃদু রাগী কণ্ঠে মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, বারবার বোঝানোর পরও কেন আপনি বুঝছেন না? আমি চাইলেই কি সম্ভব? কিছুই সম্ভব না। আমি চাইলে যদি সব সম্ভব হতো, তাহলে আজ আমার একটা গোটা পরিবার আমার সাথে থাকতো। আমি চাই আমার বাবা আমার সাথে থাকুক, সেটা কি সম্ভব? আমি চাই এই বাড়িতে সবার সাথে থাকতে, সেটা কি সম্ভব হয়েছে? হয়নি তো। তাহলে আপনাকে চাইলে কি করে সম্ভব? কথা বোঝেন না আপনি। বেশ ভালোই রাগী কণ্ঠে স্রোত কথাগুলো মিষ্টিকে বলো। আজ অব্দি স্রোত কখনো এতটা জোরে মিষ্টির সাথে কথা বলেনি, এভাবে ধমকও দেয়নি। ফলস্বরূপ মিষ্টি দু চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়লো। টলমলে চোখে তাকিয়ে বলো, আর বলবো না তোমায় কখনো আমার ভালোবাসার কথা। তবে একটা কথা মনে রেখো, যদি আমি তোমার না হই, আমি আর কারো হব না। আমাকে জোর করে কেউ নিজের বানাতে পারবে না। আর যদি তুমি আমি ব্যতীত অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিয়েছো কখনো, তবে মনে রেখো, সেই নারীকে স্পর্শ করার আগে তোমার কানে আমার মৃত্যুর সংবাদ পৌঁছাবে। মিষ্টি আর সেখানে দাঁড়ানো না, চোখ মুছতে মুছতে আবার সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্রোতের নিজের উপর ভীষণ রাগ হলো। সেই রাগ সামলাতে না পেরে পাশের দেয়ালে সজোরে একটা লাথি বসালো। সে ভীষণ আঘাত পেল, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এমন আচরণ করা তার একদম উচিত হয়নি। সে তো বারবার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়, তাহলে আজ কিভাবে এই ভুলটা করতে পারলো? ভালো না হয়ে নাই বাসলো, তাই বলে কারো অনুভূতিকে এভাবে অপমান করা ঠিক নয়। কারো মনে এভাবে কষ্ট দেওয়া উচিত না। স্রোত ভুল করেছে, বিশাল বড় ভুল করেছে, কিন্তু এই ভুলটা ঠিক করবে কি করে? নদী ঠিকঠাক সামলাতে পারবে না বলে শাড়ি পরিয়ে খুব ভালো করে পিন দিয়ে আটকে দিয়েছিল সবটা ঝিনুক, কিন্তু তারপরও নদী এলোমেলো করে ফেলেছে। ফলস্বরূপ সবাই এখন গায়ে হলুদের অনুষ্ঠানের ওখানে মজা করছে, আর সে নিজের শাড়ির আঁচল ঠিক করতে ব্যস্ত। আঁচল ঠিক করতে গিয়ে এখন কুচিটাও এলোমেলো করে ফেলেছে। এদিকে গায়ে হলুদের অনুষ্ঠানে সবার মাঝে নদীকে দেখতে না পেয়ে সমুদ্র একটু চিন্তিত হলো। যে মেয়েটার অনুষ্ঠানগুলো নিয়ে সব থেকে বেশি উৎসাহ ছিল, তাকে দেখা যাচ্ছে না। ব্যাপারটা বেশ ভাবালো সমুদ্রকে। জিজ্ঞেস করার মতন কাছে এক ঝিনুককে পেল। ইশারায় ঝিনুককে ডাকতেই ঝিনুক কোনো রকম সময় ব্যয় না করে সমুদ্রের দিকে এগিয়ে এলো। বরাবরের নেই মুখে লজ্জাভাব ফুটিয়ে তুলে দুলতে দুলতে বলল, কি গো সমুদ্র ভাই, হুট কইরা ঝিনুকরে ডাকলা যে? আমারই কি চোখে হারাইতাছো নাকি? নদী কোথায় রে? এই তো রূপে সাজতাছিল। তোরা সবাই সাজগোজ শেষ করে সেই কখন বেরিয়েছিস, আর ও এখনো বের হতে পারলো না কেন? সেইটা তো মই কইতে পারুম না গো সমুদ্র ভাই। আসলে বইন তো আমারে আর মিঠা পারে সাজাইয়া দিয়া তারপর নিজে সাজবার জন্য আয়নার সামনে বইছিল। এর সাজাইতে মেলা সময় লাগে, এই লাইকা মনে হয় দেরি হইতাছে। সমুদ্র বিড়বিড় করে বলল, তাই বলে এত দেরি? ওকে দেখবার জন্যই তো কখন থেকে অপেক্ষা করছি, আর তার কোনো খোঁজই নেই। সমুদ্র ভাবল ও নিজে গিয়ে একবার খোঁজ নিয়ে আসবে। সে উদ্দেশ্যে পা বাড়াতে ঝিনুক পেছন থেকে ওর নাম ধরে একবার ডাকলো। সমুদ্র ভাই, ডাকটা শুনতেই সমুদ্র থেমে গেল। পিছন ফিরে তাকিয়ে প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ কইতেছিলাম যে আমারে কেমন লাগতাছে। সমুদ্র স্মিত হেসে বলল। সুন্দর লাগছে। ঝিনুক খুশিতে গদগদ হয়ে বলল, নায়িকা নায়িকা লাগতাছে তাই না সমুদ্র ভাই? সমুদ্র শব্দ করে হেসে উঠে বলল, নায়িকাদের থেকেও সুন্দর লাগছে তোকে আজ। আসছি।
সমুদ্র চলে গেল। ঝিনুকের মনে এখন বসন্তের কোকিল ডাকাডাকি করছে। সে কি আনন্দ তার! সমুদ্র বলছে ওকে নাকি নায়িকাদের থেকেও সুন্দর লাগছে। সমুদ্রের মতন কাঠখোট্টা গম্ভীর মানুষের মুখ থেকে এত বড় একটা প্রশংসার কথা বের করা কি যার তার কথা নাকি? ঝিনুক একা একাই লজ্জা পেল, নির্লজ্জের মতন একা একাই হেসে যাচ্ছে। না, জনসম্মুখে আর থাকা যাবে না। কিছুটা সময়ের জন্য হলেও একটা নিজের জায়গায় গিয়ে একা একা হেসে আসতে হবে, না হলে মানুষজন পাগল বলে আখ্যা দেবে। যেই ভাবা সেই কাজ। যাওয়ার উদ্দেশ্যে পিছন ফিরতেই একটা বলিষ্ঠ দেহের সাথে ঝিনুক ধাক্কা খেলো। ব্যথায় আর্তনাদ করে উঠল ঝিনুক, সাথে সুন্দর মেজাজটা বিগড়ে গেল। আগন্তুক উচ্চতায় ঝিনুকের থেকে বেশ অনেকটাই লম্বা, ফলস্বরূপ ঝিনুককে মাথা উঁচু করে তার দিকে তাকাতে হলো। নয়নের মুখটা দেখতেই ঝিনুকের মাথায় যেন আগুন ধরে গেল। নয়নের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো ঝিনুকের এতটা রাগ হতো না, কিন্তু যেহেতু ব্যক্তিটা নয়ন, তার মানে ঝিনুকে রাখতেই হবে এবং কথা শোনাতেই হবে। ক্ষিপ্ত কণ্ঠে বলো, খোদা কি তোরে চোখ দেয় নাই নয়নের বাচ্চা, নাকি সেইটা পায়ের তলায় রাখা হাঁটোস? নয়নও কম চায় না, যেহেতু বিপরীত পাশে মানুষটা ঝিনুক, তার মানে এক চুলও ছাড় দেওয়া যাবে না। আমার চোখ ঠিক জায়গাতে আছে, তোর চোখ কি মাথায় উঠে গেছে? দেখেছিস একবার নিজেকে? উচ্চতায় তো একটা লিলিপুট লাগে, আর এসব লিলিপুটরা আমার চোখে পড়ে না। নয়নের বাচ্চা, মুখ সামলাইয়া কথা কইবি, নাইলে তোর জিব্বা আমি টাইনটা ছিঁড়া ফেলামু। কারে তুই লিলিপুট কস? এই লিলিপুটের কাছে এক লাথি খাইলে না তোর লাহান বাস দুইটা ফাল্টা হইয়া যাইব। চুপ কর তো লিলিপুটের বাচ্চা, বেশি কথা বললে না কানের নিচে ঠাস করে একটা দেব, কালা হয়ে যাবে। দেখ নয়নের বাচ্চা, আইজ আমার মনটা ফুরফুরা ছিল, এই লাইকা তুই বাইচা গেলি, নাইলে তোর মাথায় একখান চুলও মুই থুইতাম না। এখন আমার সামনে থেকে সর, নাইলে এক লাথি দিমু। ঝিনুক নিজে পাশ কাটিয়ে চলে যেতে নিলে পেছন থেকে নয়নের হাতটা ধরে টেনে ধরলো। ঝিনুক তড়িৎ গতিতে পিছন ফিরে তাকিয়ে রুষ্ট কণ্ঠে নয়নকে বলো, নয়ন রে, আমার হাত ছাইরা দে, নাইলে কিন্তু তোরে কামড়াইয়া দিমু এখন। চুপ কর তো, সারাদিন এত ঝগড়া করিস কেন? শান্তভাবে একটু কথা বলা যায় না? তোর লগে চাই না, তুই হইলি গিয়া একখান খাটাস, এই লাইকা তোর লগে শান্তভাবে কথা কখন চাই না, বুঝছস? এখন ছাইরা দে আমার হাত। ছেড়ে দেব? সারা জীবন ধরে রাখার জন্য ধরে নি হাতটা। তার আগে একটা কথা ছিল তোর সাথে, সেটা শুনে যা। তোর ভালোর জন্যই বলছি। ঝিনুক ভ্রু কুচকে বলো, কি ভালো কথা কইবি, জলদি ক। নয়ন একটু কেসে গলাটা পরিষ্কার করে নিয়ে বলো, কোপা করেছিস কেন? ভালো লাগছে না দেখতে। কোপাটা খুলে দে, তাহলে ভালো লাগবে। আইসে আমার খোপা খুলতে। শোন নয়নের বাচ্চা, মোর সমুদ্র ভাই কইছে আমার এই আইস নায়িকার চাইতেও সুন্দর লাগতাছে। তুই ভাবলি কি কইটা? এরপরেও মুই তোর কথা শুন না সাজ বদলামু? গাদা, তোকে তোর সাজ বদলাতে বলিনি, শুধু খোপাটা খুলতে বলেছি। মুই কোনো মতেই খুলুম না, আমারে এমনি দেখাই সমুদ্র ভাইরে ভালো লাগছে। নয়ন তা ছিল হেসে বলো, তোর সত্যি মনে হয় জিনু যে সমুদ্র তোকে দেখেছে? তুই একবার ভেবে দেখতো, এটা কি বিশ্বাসযোগ্য কথা যে সমুদ্র তোকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর বলে গেছে তোকে কেমন লাগছে? তুই নিজেও খুব ভালো করে জানিস যে এটা অসম্ভব। ঝিনুকের উজ্জ্বল মুখটা কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। হাস্যোজ্জ্বল মুখটায় নেমে এলো ঘোর আধার। তুই জানিস সত্যিটা, আমি আর আলাদা করে বলতে চাই না। তুই কোনটাকে সত্যি হিসেবে ভাববি সেটা তোর ব্যাপার। ঝিনু গভীরভাবে কিছু একটা ভাবলো। ভাবনা শেষে তার মুখে আবার হাসি ফুটে উঠল। সেই হাসি দেখে নয়ন নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। হাস্যোজ্জ্বল কণ্ঠে নয়নকে বলল, আমারে না দেখাই কইছে যে সুন্দর লাগতাছে, তার মানে হইল সমুদ্র ভাইয়ের কাছে নিশ্চয়ই সবসময় আমারে সুন্দর লাগে। এই লাগে আর নতুন করে দেখে নেয়, বুঝছস তুই নয়নের বাচ্চা? অযথা আমার মাথা খান ঘুরাইয়া তুলছিলি। কথাটা বলে ঝিনুক লাফাতে লাফাতে সেখান থেকে চলে গেল। নয়নের কথা শুনে ঝিনুক নিজের খোপা খুলল না। নয়ন অসহায় দৃষ্টিতে ঝিনুকে যাওয়ার পথে তাকিয়ে রইল, মনে মনে আড়ালো। যে গুরুত্ব দেয় না তার থেকে গুরুত্ব পাওয়ার জন্য তুই হা হুতাশ করিস, আর দিন শেষে যে তোকে গুরুত্ব দিতে চায় তার মূল্য তোর চোখে নগণ্য।
নদীর খোঁজ করতে করতে সমুদ্র ওর ঘর অব্দি গেল, কিন্তু তবুও নদীকে সেখানে পেল না। খুঁজতে খুঁজতে শেষে মিষ্টির ঘরে গেল, কেননা এই ঘরেই নাকি ওরা তিনজন সাচ্ছিল। দরজাটা বাইরে থেকে বন্ধ দেখলো, একটু যেন নিশ্চিত হলো এই রুমেই নদীকে পাওয়া যাবে। দরজায় নক করে নদীর নাম ধরে ডাকলো, সঙ্গে সঙ্গে ভেতর থেকে নদীর জবাব এলো। সমুদ্র ভাই তুমি যাও, আমি আসছি। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, আর কখন আসবি তুই? এত কি সাজছিস? আর 5 মিনিট লাগবে, তুমি যাও, আমি আসছি। তার আগে দরজা খোল। কি করছিস আমি দেখতে চাই। না না না, দরজা খোলা যাবে না, তুমি চলে যাও, আমি বলছি তো একটু দূরে, একটু পরে আসবো। তুই কি দরজা খুলবি না আমি জানালা দিয়ে ভেতরে আসবো? অগত্যা কোনো উপায় না পেয়ে নদীকে দরজাটা খুলতে হলো। বিমর্ষ কণ্ঠে বলল, জানালা দিয়ে আসার কি দরকার ছিল? তুই গাধা জন্য দরজা খুললি। দোতলার জানালা দিয়ে আমি এখন কি করে ঘরে আসতাম? বিস্ময়ে নদীর মুখ হা হয়ে গেল। সত্যি তো, দোতলার জানালা দিয়ে তো ঘরের ভেতর আসা সম্ভব না। নদী আজ চাক্ষুষ প্রমাণ পেল যে সে সত্যি একটা গাধা। সমুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে নদীকে পরখ করছে। নদীর মুখ দেখে তো মনে হচ্ছে সাজগোজ শেষ, তাহলে কি করছিল এতক্ষণ ঘরে, আর শাড়ির এই অবস্থা কেন? সমুদ্র সন্দেহী কণ্ঠে নদীকে প্রশ্ন করলো। সত্যি করে বলতো নদী, কি হয়েছে তোর? শাড়িটাই বা এমন করে পরেছিস কেন? নদী ঠোঁট উল্টে উদাস কণ্ঠে বলল, আসলে আমার শাড়িটা এলোমেলো হয়ে গিয়েছে। ঝিনুক আপু অনেক সুন্দর করে সার্টিফিকেট লাগিয়ে দিয়েছিল, তারপরেও কেমন করে জানি এমন হয়ে গেল। সেই কখন থেকে ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ঠিক করতে গিয়ে আরো এলোমেলো করে ফেলেছি। নদীর কথা শুনে সমুদ্র হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছে না, তবে এই মুহূর্তে তার হাসিটাই বেশি পাচ্ছে। ফলস্বরূপ সে শব্দ করে হেসে উঠল। প্রথম দফায় সমুদ্রের হাসি নদীর খারাপ লাগলেও কিছুক্ষণ পরে সে খারাপ লাগাটা হয় মিলিয়ে গেল। সমুদ্রের মুগ্ধ করার মতন হাসিটা দেখে তার খারাপ লাগাটা টিকতে পারল না। সমুদ্রের হাসিটা এখন আর নদীর কাছে অযৌক্তিক মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এখন না হাসলে নদীর চোখ দুটোর সাথে প্রতারণা করা হতো। এমন সুন্দর হাসি দেখার সৌভাগ্য তো আর সবসময় হয় না নদীর চোখ দুটোর। নদীকে ফ্যালফ্যাল করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সমুদ্রের হাসি আপনা আপনি থেমে গেল। হালকা করে একটু কেশে নদীর হুঁশ ফেরানোর চেষ্টা করলো এবং তাতে সে সফল হলো। বরাবরের নাই নদী নির্লিপ্তভাবে বলল, তোমায় হাসলে খুব সুন্দর লাগে সমুদ্র ভাই, তুমি সব সময় এমন সুন্দর করে হাসবে, আর আমি দু চোখ ভরে তোমায় দেখবো। সমুদ্রের ভালো লাগলো, আবার একটু অস্বস্তি হলো। দুটো অনুভূতির মাঝামাঝি অবস্থানটা সমুদ্র বেশ ভালো লাগলো। অন্য প্রসঙ্গে কথা তুলল, কি সমস্যা হয়েছে শাড়ির সেটা বল। শাড়ির আঁচল আর কুচি ঠিক করতে পারছি না। আয়নার সামনে চল। সমুদ্রের কথা মতো নদী গুটি গুটি পায়ে ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়ালো। নদীর পিছু পিছু সমুদ্র এলো, একটু হাঁটু গেড়ে নদীর সামনে বসে কুচিতে হাত রাখলো। উপরে ধরে থাক, আমি নিচে ঠিক করছি। কুচির তেমন বিশেষ কোনো সমস্যাই হয়নি, শুধু ভাঁজগুলো একটু এলোমেলো হয়ে গেছে। কুচি ঠিক করার মাঝে সমুদ্র নদীকে কিছু একটা বলার উদ্দেশ্যে মাথা তুলে ওর দিকে তাকাতেই সমুদ্রে নজর সর্বপ্রথম আটকালো নদীর উন্মুক্ত মেধহীন শ্যামল পেটাতে। ভীষণভাবে আটকালো সমুদ্র। গরমের দিন হয়, সেই মেধহীন পেটে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সমুদ্র তাকিয়ে থাকার মাঝে এক ফোঁটে ঘাম বেয়ে শাড়ির সাথে মিশে গেল। সমুদ্র একটা শুষ্ক ঝোঁক গেল। সমুদ্র চাইছে নিজের দৃষ্টি নদীর পেটের উপর থেকে সরাতে, কিন্তু কেন যেন পারছে না। নিজেদের মধ্যে থাকা পুরুষত্বটা যেন সমুদ্রকে বারবার প্রলুব্ধ করছে। নদীর খামারতো পেটটা একটু ছুঁয়ে দেখার জন্য। সমুদ্রের হাত থেমে যাওয়া দেখে নদী একবার ওকে ডাকলো, কিন্তু সমুদ্র কোনো সারা শব্দ পাওয়া গেল না। নদী পুনরায় ডাকতেই সমুদ্র চমকে উঠলো। তাড়াহুড়ো করে নদীর পেটের উপর থেকে নিজের দৃষ্টি সরালো। নিজের কাজে সমুদ্র নিজেই ভীষণ লজ্জা পেল। কি এত ভাবছিলে সমুদ্র ভাই? সমুদ্র তোতলানো কণ্ঠে বলল, কই, কিছুই না তো। তো ওঠো, কুচি ঠিক করা তো হয়ে গেছে। সমুদ্র উঠে দাঁড়িয়ে বলল, আর আঁচলের কি হয়েছে? এই দেখো না, এই আঁচলটা যেন ঝিনুক আপু কোন দিক দিয়ে কোথায় একটা সেফটি পিন দিয়ে লাগিয়ে দিয়েছিল, কিন্তু এখন আর বুঝতে পারছি না। কেমন করে যেন একটা শাড়ি পরিয়ে দিয়েছে বলল। ও হ্যাঁ, মনে পড়েছে, এক পাল্লা করে পরিয়ে দিয়েছিল। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই আঁচলটা পিছন দিয়ে নিয়ে এসে এই কাঁধের উপর দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যেত। দেখি সর।
সমুদ্র নিজে আঁচলটা পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সেফটি পিন লাগিয়ে দিল। ঠিক সেই একই মুহূর্তে দ্বিতীয়বারের মতন সমুদ্রের চোখ আটকালো নদীর ঘাড়ের একটু নিচে থাকা একটা ছোট্ট তিলের উপর। সমুদ্র বুঝতে পারছে না আজ ওর চোখ দুটোর হয়েছেটা কি, এমন বেয়াদবের মতো আচরণ করছে কেন। নদীর সব কিছু যেন সমুদ্রকে বিশেষভাবে টানছে, মারাত্মকভাবে আকর্ষণ করছে সমুদ্রকে। সেফটি পিনটা তাড়াহুড়ো করে লাগিয়ে নদীকে বলল, চুল ছেড়ে দে, যেন তোর ঘাড়ের তিলটা দেখা না যায়। বুঝতে পেরেছিস? আর পেট বের করে রেখেছিস কেন? ঝিনুক আপু এভাবে পরিয়ে দিয়েছে, আমি তো পড়তে পারি না। পেট ঢেকে তারপর বের হবি, না হলে হবি না। এই অবস্থায় যেন আমি তোকে একদম অনুষ্ঠানের জায়গায় যেতে না দেখি নদী, তাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু আমি এখন কিভাবে কি করব? আবার তো শাড়ি এলোমেলো করে ফেলবো। তুই থাক, আমি ঝিনুককে ডেকে দিচ্ছি। তারপরেও তুই এভাবে বের হবি না ঘর থেকে। কথাটা বলে সমুদ্র চলে যেতে নিলে নদী ওকে থামতে বলল। সমুদ্র থামলো, তবে পিছন ফিরে তাকালো না। অপ্রত্যাশিতভাবে সমুদ্র ভীষণ ঘামছে। চোখের সামনে বারবার দুটো দৃশ্য ভেসে উঠতেই তার গলাটা শুকিয়ে আসছে। মনের মাঝে ইচ্ছা জাগছে আরও একবার এই অনুভূতিটাতে ফিরে যাওয়ার। শ্যামলা মেয়েধিন পেটটা আরও একবার দেখতে ইচ্ছে করছে, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, সযত্নে ঘামটুকু মুছে দিতে ইচ্ছে করছে। নদীর ঘাড়ে তিলটার উপর আলতো করে নিজের ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করছে, কিন্তু এসবের কোনোটাই সম্ভব না। নদী প্রশ্নত গলায় সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, তখন তুমি আমার পেটের দিকে তাকিয়েছিলে সমুদ্র ভাই। নদীর প্রশ্ন শুনে সমুদ্রের গলাটা শুকিয়ে এলো। তোতলানো কণ্ঠে বলল, কই না তো। তাহলে তুমি কি করে বুঝলে যে আমার পেট দেখা যাচ্ছে? সমুদ্র বলল মহাবিপাকে। অন্যদিন তো নদীর সাধারণ কোনো কথা বোঝে না, তাহলে আজ এই কথাটা বুঝলো কি করে? ওকে বুঝতে বলছেই বা কে? তুমি এভাবে ঘামছো কেন? নদীর প্রশ্ন শুনি সমুদ্রের ঘাম আরো বাড়ল। মৃদু ধমকের সুরে বলল, তোকে এত কিছু ভাবতে হবে না, যা বলেছি তাই কর। আমি বুঝতে পেরেছি, তখন তুমি আমার পেটের দিকেই তাকিয়েছিলে। এসব কিন্তু একদম ঠিক না সমুদ্র ভাই। নদীর মুখ থেকে এমন কথা শুনে সমুদ্র একটু ঘাবড়ে গেল। ভাবলো নদী নিশ্চয়ই ওকে খারাপ ভেবেছে, কিন্তু সমুদ্র তো ইচ্ছে করে তাকায়নি। কেন যেন নিজের অজান্তে চোখটা চলে গিয়েছিল আর ফেরাতে পারছিল না। পিছন ফিরে তাকিয়ে অপরাধী কণ্ঠ নদীকে উদ্দেশ্য করে বলল, তুই যেমনটা ভাবছিস তেমনটা না নদী। আসলে আমি ইচ্ছে করে তাকাইনি, অনিচ্ছাকৃতভাবে চোখ চলে গিয়েছিল। অন্য কারো নজরে যেন না পড়ে সেজন্য তোকে শাড়িটা ঠিক করে পড়তে বলেছিলাম। নদী তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তা দেখে সমুদ্র আরো ভয় পেল। পুনরায় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, বিশ্বাস কর নদী, আমি সত্যি বলছি, ইচ্ছাকৃতভাবে আমি তাকাইনি। আমি এমন না, প্লিজ বিশ্বাস কর আমায়। আমি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে তাকাইনি তোর দিকে। নদী দু কদম এগিয়ে গেল সমুদ্রের দিকে। নদীর ঠোঁট জুড়ে লেপ্টে আছে একটা রহস্যময় হাসি। হুট করে দুহাতে সমুদ্রের গলা জড়িয়ে ধরল। সমুদ্র ভরকালো। একেই তো ঘাম ছিল, এবারে যেন সমুদ্রের দম বন্ধ হয়ে আসছে। মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না। নদী সমুদ্রের কানের কাছে নিজের মুখ নিয়ে কি ফিসফিস করে বলল, দেখেছো তো, বেশ করেছো। আমি একেবারের জন্য তোমায় অনুমতি দিতে চাই, তোমার হয়ে যেতে চাই। তখন আর তোমার আমার থেকে অনুমতি নিতে হবে না, এটাই ভালো হয় না? সমুদ্র চোখ বড় বড় করে নদীর দিকে তাকালো, কম্পিত কণ্ঠে বলল, কি বলছিস তুই এসব? একদম ঠিক বলছি। এই যে এখন লুকিয়ে লুকিয়ে আমার ঘাড়ে তিলটা দেখতে হচ্ছে, তখন আর এসব লুকিয়ে দেখতে হবে না, বরাবরের মতো অনুমতি পেয়ে যাবে। এভাবে লুকিয়ে দেখার থেকে কি সেটা ভালো হবে না? চলো না সমুদ্র ভাই, বিয়ে করে নিই। সমুদ্রের মাথাটা ঘুরে উঠল। বুঝতে পারছে না যে নদী এসব সত্যি বলছে নাকি নিজে কোনো স্বপ্ন দেখছে। নদী সমুদ্রের এতটা কাছাকাছি দাঁড়িয়ে আছে সেটা ভাবতেও অবাক লাগছে। মেইলি গায়ের মাতাল করা সুঘ্রাণে নিজেকে নিয়ন্ত্রণ করা সমুদ্রের পক্ষে কঠিন হয়ে পড়ছে। এমনটা তো আগে কখনো হয়নি। তবে কেন সমুদ্র নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না? নদী ছাড় আমাকে, ছাদে যেতে হবে, অনেক কাজ আছে। তো যাও না, আমি কি তোমাকে মানা করেছি নাকি? আমার গলা ছাড়। তুমি ছাড়াও। তুই ছাড়। আচ্ছা বেশ, ছাড়লাম। নদী ছাড়তেই সমুদ্র যেন প্রাণ ফিরে পেল। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে পালালো। নদী সমুদ্র যাওয়ার পথে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। সমুদ্রের আচরণে নদী আজ বেশ মজা পেয়েছে। নদী মনে মনে ঠিক করলো আজ থেকে প্রতিটা পদক্ষেপে সমুদ্রকে এভাবে জ্বালাবে। আর এভাবে জ্বালাতে জ্বালাতে একেবারে পাকাপোক্তভাবে সমুদ্র জীবনে নিজের জায়গা তৈরি করবে।
শাওনের গায়ে হলুদ শেষে সবাই উর্মিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিল। ভিড়ের মাঝে অনেক খুঁজে মিষ্টি দেখা কেউ পেল না, কেউ মিষ্টির খোঁজও দিতে পারল না। ঝিনুক আর নদীকেও জিজ্ঞেস করলে বলল ওরা নাকি শাওনের গায়ে হলুদের সময় মিষ্টিকে কোথাও দেখতে পায়নি। এদিকে দেরি হয়ে যাচ্ছে। কেউ না বুঝলো স্রোত ঠিকই বুঝলো যে মিষ্টি কেন নেই এখানে। সমুদ্র চিন্তায় পড়লে স্রোতকে অভয় দিয়ে বলল, তোরা চলে যা, আমি আসছি ওনাকে নিয়ে। স্রোতের এমন কথা শুনে সমুদ্রের একটু সন্দেহ হলো। স্রোত তো মিষ্টির সাথে একা একা যেতে চাওয়ার মানুষটা। প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো, তুমি জানো মিষ্টি কোথায় আছে? আন্দাজ করতে পারছি। সমুদ্র পুনরায় সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, তোমার আর মিষ্টির কি কোনো ঝামেলা হয়েছে? সেজন্য কি ওকে দেখতে পাচ্ছ না? আর তুমি জানো ও কোথায় থাকতে পারে? এত জেনে কি করবি? তোকে যেতে বললাম না? যা, আসছি আমি ওনাকে নিয়ে। সমুদ্র আর কথা বাড়ালো না। বাহিরের কোনো মানুষ যাওয়ার নেই। ওরা নিজেরা সব ভাই বোন আর বাহির থেকে এক নয়ন যাচ্ছে সাথে। এক গাড়িতেই সবাই গেল। সোতার বাড়ির ভেতরে গেল না, সোজা বাড়ির পেছনে পুকুর পাড়ে গেল। স্রোত জানে মিষ্টি অভিমান করে থাকলে এই জায়গাটাই এসে বসে থাকে। এবারও স্রোতের ধারণা ভুল হলো না। রাত হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। ফলস্বরূপ গাছপালায় ঘেরা পিছনের দিকটা একদম ঘুটঘুটে অন্ধকার। স্রোত বুঝতে পারছে না যে মিষ্টি এতটা সাহসী কবে থেকে হলো যে এই রাতের বেলাতেও এই জায়গায় একা একা এসে বসে আছে। হ্যাঁ, অভিমান করলো, এখানে একা একা বসে থাকে এটা ঠিক, তবে এত রাতে কখনো আসতে দেখেনি। পুকুর পাড়ে মাচার দিকে এগিয়ে যেতেই স্রোতের কানে গুনগুনিয়ে কারো গান গাওয়ার আওয়াজ এলো। ফ্ল্যাশ লাইট অন করতেই দেখলো মাচার ওপর কোমর সমান চুল ছেড়ে দিয়ে মিষ্টি বসে আছে, পা দোলাচ্ছে আর গান গাইছে। যদি স্রোত বাদে এখানে অন্য কেউ সেই দৃশ্যটা দেখতো তাহলে সে নিশ্চিত জ্ঞান হারাতো। এক ভয়ঙ্কর দৃশ্যের সৃষ্টি করেছে মিষ্টি। তবে ওর গান গাওয়া দেখে স্রোতের মনে হলো যে আবহাওয়াটা একটু হলেও স্বাভাবিক আছে। চুপচাপ গিয়ে মিষ্টির পাশে বসলো। মিষ্টি একটু চমকালো না আর না নিজের গান থামালো। এবারে বরং স্পষ্টভাবে গান গাইছে। স্রোত কিঞ্চিত অবাক হলো মিষ্টির না চমকানোতে। ভয় পেলেন না যে? মিষ্টির গান থামলো। স্রোতের দিকে এক নজর তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভয় পাওয়ার কি আছে? একজন মানুষ এসে বসেছে আমার পাশে, কোনো ভূত না যে ভয় পাবো। আলো বলতে সেখানে কেবল স্রোতের ফোনে লাইটই আছে। তখনকার থেকেও মিষ্টিকে যেন এখন আরো বেশি সুন্দর লাগছে। মেয়েটার মুখে এখন কোনো সাজগোজ নেই, কেমন যেন চলছে। গোলাপি ঠোঁট দুটোতে কেমন এক রহস্যময় হাসি বিদ্যমান। চুলগুলো হালকা বাতাসে উঠছে। পরিবেশটাই যেন অদ্ভুত। বাতাসে যেন কোনো নেশালো দ্রব্য মেশানো আছে, যাতে খুব করে স্রোতের নেশা হতে চাইছে। কিন্তু না, এমনটা করলে চলবে না। স্রোত যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলো, উর্মিদের বাড়িতে সবাই চলে গেছে, আপনি এলেন না কেন? তুমি কৈফিয়ত চাইতে এসেছো কেন? কে তুমি আমার? আমি জানি আমি আপনার কেউ না, কিন্তু তারপরও আপনার জন্য আমি যেতে পারলাম না। চলুন, এখন আপনাকে নিয়ে যেতে হবে ও বাড়িতে। আমি কি যেন মানা করেছিলাম তোমাকে? অযথা আমাকে দোষারোপ করবে না স্রোত। আচ্ছা, মানলাম আপনি আমাকে যেতে আটকাননি, কিন্তু আপনার না যাওয়ার কারণটা তো আমি, তাই না? তাতেও তো তোমার কিছু যায় আসার কথা না। সরি। মিষ্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসলো। নিজের হাসিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আবার স্রোতের দিকে মুখ ঘুরিয়ে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, তোমার সরি তোমার কাছে রাখো, আর এখন এখান থেকে যাও। আমার আশেপাশে তোমাকে আমার একদম ভালো লাগছে না। মিষ্টির হাবভাব স্রোত বুঝতে পারছে না। এমন আচরণ তো কখনো করে না। নিজে থেকে স্রোতকে চলে যেতে বলছে, এই ব্যাপারটা অসম্ভব প্রায়। কিন্তু মিষ্টি আজ সেটাই সম্ভব করে দেখাচ্ছে। স্রোতকে তো ভাবনা জগতে নিমজ্জিত থাকতে দেখে মিষ্টি পুনরায় বলে উঠল, কি হলো, যাও। আপনাকে না নিয়ে যাব না। চলুন, অনেক রাত হয়েছে। এত রাতে এখানে থাকা ঠিক হবে না, জিন ভূতের আঁচড় পড়তে পারে। পড়ুক, কোনো মানুষ তো আর আমাকে বিয়ে করবে না। আমি বরং কোনো জিনকে বিয়ে করে নেব। পাগলামি না করে চলুন। ক্ষমা চেয়েছি তো আমি। আরো কি করতে হবে বলছেন? এমন ভাব দেখাচ্ছো যেন তোমাকে আমি যা করতে বলবো তুমি তাই করবে। আচ্ছা বলুন, চেষ্টা করব, কিন্তু আজে বাজে কথা বলবেন না। আবার সরি বলো। সরি। আবার। সরি। আরো একবার। স্রোত এবারে মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, সরি। এভাবে 3 বার কৌল বলে নিলেও তো পারো।
স্রোত বিরক্তি ভরা দৃষ্টিতে মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি শব্দ করে হেসে উঠল। নিস্তব্ধতার মাঝে মিষ্টির সেই হাসিটা শুনতে বেশ ভয়ঙ্কর লাগলো। স্রোত মুগ্ধ হয়ে সেই হাসি দেখল, তবে তার আর দৃষ্টিতে সে মুগ্ধতা খুঁজে পাওয়া সম্ভব না। নিজের হাসি থামিয়ে মিষ্টি স্রোতকে বলল, আমি তো জানতাম আমার ও বাড়িতে না যাওয়ার কারণ কেউ না বুঝলেও তুমি ঠিকই বুঝবে। আর আমি এটাও জানতাম যে আমায় ছাড়া তুমিও ও বাড়িতে যাবে না। সেজন্যই তো বুদ্ধি করে এখানে এসে বসেছিলাম, যেন সবাই যাওয়ার পর তোমার সাথে একা একা যেতে পারি। তুমি কি ভেবেছিলে তোমার উপর রাগ করে বসে আছি এখানে? বিস্ময় স্রোতের মুখ হা হয়ে গেছে, কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাবোধক উত্তর জানালো। মিষ্টি হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, ধুর, আমি তোমার উপর রাগ করে এতক্ষণ থাকতে পারি নাকি? তোমাকে দেখলেই তো আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আমি তো শুধু তোমার সাথে একটু একা সময় কাটাতে চেয়েছিলাম জন্য এই কাজটা করলাম। আর আমি কি জানি না নাকি সেসব তোমার মুখের কথা ছিল? আমার স্রোত যে আমায় ভালোবাসে সেটাও তো আমি জানি, শুধু বলতে পারে না। ও কোনো ব্যাপার না, সারা জীবন না বললেও কোনো সমস্যা নেই। তোমার হয়েও না হয় আমি বলে যাব। স্রোতের দিকে তাকিয়ে মিষ্টি খুব সুন্দর করে হাসলো। মিষ্টির কথা শুনে স্রোত বেশ অবাক হলো। মেয়েটা ধৈর্য আছে বলতে হবে। সারা জীবন স্রোত ভালো না বাসলেও চলবে, তবুও স্রোতের জীবনে একটু জায়গা চাই। স্রোতের কথা বাড়ালো না, উঠে দাঁড়িয়ে মিষ্টিকে বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। হোক না দেরি। অযথা সময় নষ্ট হচ্ছে। তোমার সাথে কাটানোর সময় নষ্ট হয় কি করে? অতিরিক্ত কথা বলেন আপনি। অতিরিক্ত ভালোবাসি। স্রোত একটা দীর্ঘশ্বাস ফেল। এই মেয়েকে বুঝিয়ে কোনো লাভ নেই। স্রোতকে ভালোবেসে সত্যি পাগল হয়ে গিয়েছে। উর্মিদের বাড়িতে প্রথমে শিকদার বাড়ি থেকে সব ছোট সদস্যরা এলেও পরে উমায়ের নিজে গিয়ে বাকিদেরকেও নিয়ে এসেছে। এমনকি শামসুদ্দিন, শাহনেওয়াজ আর জেসমিনও এসেছে। শামসুদ্দিন অবশ্য আসতে চাননি। নুজহাত বেশ জোরাজুরি করেছেন। পরে অবশ্য উমায়ের যদি রাগ না করতেন তাহলে তিনি আসতেন না। কি অদ্ভুত তাই না? এক সময়কার প্রাণপ্রিয় বন্ধু যার বাড়িতে নিয়মিত আসা যাওয়া লেগেই থাকতো, আজকে কত বছর হয়ে গেল সেখানে আর আসা হয় না। সাইমা সব থেকে বেশি খুশি হলো নিজের বড় ভাইজানকে আসতে দেখে। নুজহাত আর শরীফ তো মাঝে একবার এসেছিলেন, কিন্তু বিয়ের পর থেকে আজ অব্দি এতগুলো বছরে শামসুদ্দিন কখনোই এই বাড়িতে পা রাখেনি। সাইমার মনের মাঝে এতে কোনো কষ্ট চেপে রেখেছিল, অনেক কষ্টে চেপে রেখেছিল। অবশেষে ছেলে মেয়ে দুটোর বিয়ের মাধ্যমে যেন ধীরে ধীরে সব জটলাগুলো খুলছে। এ বাড়িতেও ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথি বলতে শাহনেওয়াজ বাড়ির সদস্যরা, উমাইরের পরিবারের কিছু লোকজন আর উর্মির বন্ধু বান্ধবরা। শাহনেওয়াজ বাড়ি থেকে এ বাড়িতে অতিথির সংখ্যা বেশি। সোফায় পায়ের ওপর পাতুলি গম্ভীর মুখে বসে আছেন শামসুদ্দিন না শাহনেওয়াজ। তার পাশে শরীফ বসে উমাইরের সঙ্গে হাসি মুখে কথা বলছেন। শামসুদ্দিন বেশ বিরক্ত হচ্ছেন শরীফের ওপর। পাশে যখন উনি বসে আছেন তাহলে উমাইরের সাথে আবার গল্প করতে হবে কেন? আবার গল্প যখন করছে একবার তো ওনাকেও ডাকতে পারেন, ওদের সাথে তো যোগ দিতে বলতে পারেন, কিন্তু তা না করছে। দুজনে একে একাই কথা বলে যাচ্ছে। সাইমা এলো বড় ভাইজানের পায়ের কাছে, দুই হাঁটু গেড়ে বসলো। শামসুদ্দিন হকচকে নিজের পা দুটো সরিয়ে নিলেন। কি করছো এসব? সোফায় বসো। সাইমা হাসি মুখে বলল, আমার ভাইজানের পায়ের কাছেই আমি ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে ভাইজান? শামসুদ্দিন একটু নরম হতে চেয়েও হাত হতে পারছে না, গম্ভীর কণ্ঠে উত্তরে বললেন, না ঠিক আছি আমি। কি খাবেন ভাইজান বলুন তো আমায়, আমি নিজ হাতে আপনাকে বানিয়ে খাওয়াবো। না কিছু খাবো না। কিছু খাবেন না বললেই হলো নাকি? আমি আপনার জন্য পায়েস বানিয়েছি, একটু পায়েস দেই। তারপর বাজার থেকে একদম টাটকা ইলিশ এনেছি। আপনি তো সর্ষে ইলিশ খেতে পছন্দ করেন, সেটাও আমি রান্না করেছি। এখন একটু চা করে দেই। আপনি তো আমার হাতে আদা চাও খেতে পছন্দ করেন। সাইমার আচরণে শামসুদ্দিন বেশ অবাক হলেন। এত অভিযোগ, এত অভিমানের পরেও আজ সাইমা তার ভাইজানকে এত ভালোবাসে। শামসুদ্দিন অবাক দৃষ্টিতে সাইমার দিকে তাকিয়ে আছে। উমের ওনাকে খোঁচা দিয়ে বলল, গরম চা না দিয়ে তোমার ভাইজানকে এক গ্লাস বরফ দিয়ে ঠান্ডা পানি দাও সাইমা, তাহলে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। শরীফ হেসে উঠলেন, কিন্তু সাইমা হাসলেন না। চোখ রাঙিয়ে স্বামীর দিকে তাকাতেই উমের থেমে গেল। পুনরায় নরম কণ্ঠে শামসুদ্দিনকে বলল, বলুন না ভাইজান, আপনি কি খাবেন? আমি এই বাড়িতে আসার পর প্রথম আপনি এই বাড়িতে পা রাখলেন। আজও যদি আপনার যত্ন নেওয়ার সুযোগ না পাই তাহলে যে আমার আফসোস থেকে যাবে।
শামসুদ্দিন আর গম্ভীর মুখে থাকতে পারলেন না, কণ্ঠটা তার নরম হয়ে গেল। রাতে তো খাওয়া খাওয়া দাওয়া করবো এখানে, এত ব্যস্ত হয়েও না তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করবেন তাই করব। উমায়ের পুনরায় ব্যঙ্গাত্ম কণ্ঠে সাইমাকে বলল। সাইমা, যাই রান্না করো না কেন, সাথে ঠান্ডা পানি কিন্তু অবশ্যই রেখো তোমার ভাইজানের জন্য। শামসুদ্দিন অগ্নিদৃষ্টিতে উমায়ের দিকে তাকালেন। উমায়ের আর সেখানে বসলেন না, ওনার পিছু পিছু শরীফে গেল। সাইমা অপরাধী কণ্ঠে বলল। ওর কথায় আপনি কিছু মনে করবেন না ভাইজান, কিন্তু দরকার পড়লে আমায় ডাকবেন। সাইমা উঠতে নিয়েও থেমে গেল, ভাবলেন এখন এই কথাগুলো বলা উচিত হবে কিনা। সাইমা একবার শামসুদ্দিনের মুখের দিকে তাকালেন। ওনাকে এখন দেখে মনে হচ্ছে না যে রেগে আছেন। এদিকে সাইমাকে এখনো উঠতে না দেখে শামসুদ্দিন বলে উঠলেন। তুমি যাও, কিছু দরকার পড়লে আমায় ডেকে নেব। আমায় একটা কথা শোনাবেন ভাইজান? হ্যাঁ বলো। সাইবার অস্বস্তি হচ্ছে এই বয়সে এসে আবার সেই পুরনো কথাগুলো তুলতে, কিন্তু এই ভুল বোঝাবুঝির জন্যই যে সাইমা এতগুলো বছরও শান্তি পায়নি। তার ভাইজানের এই ভুলগুলো ভাঙাতে চেয়েও কিন্তু পারেননি। তার ভাইজান যে বিশ্বাসই করেনি তাকে। তার মুখে একরাশ অসহায়ত্ব ফুটে উঠল, করুণ কণ্ঠে বলল। বিশ্বাস করুন ভাইজান, আমি আপনার সম্মান নষ্ট করিনি। শামসুদ্দিন চমকে উঠে প্রশ্ন করলেন। কিসের কথা বলছো? উমায়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না ভাইজান, বিশ্বাস করুন। আমাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আমরা কোনো অনৈতিক কাজ করিনি। ছোট ভাবি খুব পবিত্র মনের মানুষ ভাইজান। আপনি তো আমাদের তিনটে মানুষকে খুব ভালো করেই চিনেন। নিজের মনকে প্রশ্ন করে দেখুন না, আমরা কি এমন নোংরা কাজ করতে পারি? শামসুদ্দিন কিছু বলতে পারলেন না। সাইমা পুনরায় বলল। ছোট ভাবির মতো একজন মানুষ পরকীয়ে জড়াবে, এটা কি বিশ্বাসযোগ্য ভাইজান? আপনি একবার বড় ভাবিকে জিজ্ঞেস করেন তো, উনি কোনো প্রমাণ দিতে পারবেন কিনা? উনি একটা ছোট্ট ঘটনাকে অতিরঞ্জিত করে ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে, যার ফলস্বরূপ আমরা আজও এই সমাজে মুখ তুলে তাকাতে পারি না। বিশ্বাস করুন ভাইজান, যে অপরাধের জন্য আমরা এতগুলো বছর ধরে শাস্তি পাচ্ছি, সেই অপরাধ আমরা কেউ করিনি। চোখ মুছতে মুছতে সাইমা সেখান থেকে উঠে চলে গেল। শামসুদ্দিন ভাব অবনত মস্তকে ঠাই সেখানেই বসে রইলেন। কাকে বিশ্বাস করবেন তিনি? কার কথা শুনবেন? তিনি কখনো এ বিষয়ে পরিষ্কার নন। এত বছরে জমিয়ে রাখা তার রাগ কি তবে ভিত্তিহীন ছিল? আজকে আর ঘুম থেকে উঠতে একটু দেরি করলো না নদী, কেননা আজও যদি ঘুম থেকে উঠতে দেরি করে তাহলে বিয়ের অর্ধেক আনন্দ থেকে বঞ্চিত হবে। তারপরেও যতটুকু সময় দেরি করে ওঠার সম্ভাবনা ছিল তার ঝিনুকের জন্য সম্ভব হয়ে উঠল না। সবেমাত্র ঘুম থেকে একটু জায়গা পেয়েছে, এখনও চোখটা খুলতে ইচ্ছে করছে না। ভাবলো আর একটু ঘুমানো যাক, খুব একটা ক্ষতি হবে না এতে। কিন্তু নদীর সে আসাতে এক বালতি পানি ঢেলে হাজির হলো ঝিনুক। এমন জোরে দরজা ধাক্কাতে লাগলো যে নদীর ঘুম ছুটে গিয়ে হুড়মুড় করে উঠে বসলো। মিনিট দুইকের জন্য মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। যখন বুঝতে পারলো কেউ একজন লাগাতার দরজা ধাক্কাচ্ছে, তাড়াতাড়ি করে কাঁথাটা সরিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। প্রতিদিনের সাজ পোশাক আর মুখে একটা হাসি টেনে ঝিনুক দাঁড়িয়ে আছে, পরনে তার শাড়ি। ঝিনুক শাড়ি পরতে অভ্যস্ত, আর এদিকে নদীর পরনে তখন একটা ঢোলা ঢালা টি শার্ট আর প্লাজো। নদীর পরনে এমন পোশাক দেখে ঝিনুক নাকমুখ কুচকে বলল। বই, তুমি রাইতেও এটা পইটা ঘুমাও? ছ্যা, তুমি পাজামা ঠিক রাখো কেমনে? যেটা পরছো সেইটা তো বেটাগোর লুঙ্গির লাহান। বেটা মানুষ ঘুমাইলে যেমন ওগোর লুঙ্গির খেয়াল থাকে না, তেমনি তো তোমার এইটা পইটা শুইলেও কোনো খেয়াল থাকবো না। নদী ঘুম ঘুম কণ্ঠে বলল। আরে ঝিনু কাপু, আমার অভ্যাস আছে, আর এমনিতেও আমি বাড়িতে এসি অন করে কম্বল মুড়িয়ে দিয়ে ঘুমাই, আর কেউ আসে না আমার রুমে তেমন। পাজামা ঠিক না থাকলেও কে দেখছে? সেইটাও ঠিক কইছো। তো যাই হোক, তুমি তাড়াতাড়ি বেরাস কইরা মুখ ধুইয়া একখান সুন্দর জামা পইরা নিচে আইসো। কেন, নিচে কি কিছু হচ্ছে? আরে আইজ বাড়িতে একখান বিয়া, কিছু না কিছু তো হইবই। তুমি তাড়াতাড়ি আইসো তো, যাও। নদী আর ঝিনুক পুরো বাড়িটা সাজানো দেখছে। ডেকোরেটরের লোকজন গতকাল থেকে সাজানোর কাজ শুরু করে দিয়েছে। কাজ এখন মাঝপথে। বেশ অনেকখানি জায়গা জুড়ে বাড়িটা হয়, সাজাতেই সময় লাগছে। বাড়ির বাহিরেটা পুরোটাই কৃত্রিম আলো দিয়ে সাজানো হয়েছে। রাতের বেলা দেখতে আরো বেশি সুন্দর লাগবে।
পুরো কাজে তদারকি করছে সমুদ্র আর স্রোত। ওদের সাথে অবশ্য নয়ন আছে, তবে নয়ন শুধু সমুদ্রের পিছে পিছে ঘুরছে, এছাড়া ওর কোনো কাজ নেই। নদী মাঝে মাঝে ভাবে নয়নের কি কোনো কাজ নেই, ওর কি পড়াশোনাও নেই? সারাটা দিন সমুদ্রের পিছনে ঘুরে বেড়ায়। সমুদ্র যদি বাথরুমে যায় তাও মনে হয় নয়ন ওর পিছু পিছু সেখানে চলে যাবে। এমন অবস্থা, নদী খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছে। ওদের থেকে একটু দূরে বাকিরা দাঁড়িয়ে আছে। একটু পর নদী আর ঝিনুকের সাথে মিষ্টিও যোগ দিল। মিষ্টি অবশ্য বাড়ি সাজানো দেখতে আসেনি, সে এসেছে তার প্রিয় পুরুষকে দেখতে। সবার কাজের ব্যস্ততার মাঝে কারো আবার খুব ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণের মাঝে হুট করে ঝিনুক উচ্ছ্বসিত কণ্ঠে আব্বা বলে চেঁচিয়ে উঠল। ঝিনুকের চেঁচানোর শব্দে সবাই একযোগে ওর দিকে তাকালো। ততক্ষণে ঝিনুক ছুটে সদর দরজার দিকে চলে গেছে। এই মুহূর্তে এখানে শোয়েবকে দেখে উপস্থিত প্রত্যেকটা মানুষ প্রচণ্ড অবাক হলো। আজ কতগুলো বছর পর শোয়েব এই বাড়ির উঠোনে পা রাখলো। তার হিসেব হয়তো সঠিকভাবে কারোরই জানা নেই, কিন্তু এতগুলো বছর পরে আবার কেন এই বাড়িতে পা রাখলো সেই কারণটা সবারই জানতে ইচ্ছে করছে, বিশেষ করে স্রোতের। ঝিনুক ছুটে গিয়ে শোয়েবকে জড়িয়ে ধরল। দুহাতে মেয়েকে আগলে নিয়ে মাথায় আদরে হাত বুলিয়ে দিলেন তিনি। কেমন আছো মা? শোয়েবের প্রশ্ন শুনে ঝিনুক উচ্ছ্বসিত কণ্ঠে উত্তর দিল। ভালো আছি আব্বা, তুমি ভালো আছো তো? কতদিন পর তোমারে দেখলাম। তুমি আর আমার লগে দেখা কইবার আসো নাই। মোর পরাণ খান তোমারে দেখার লাইগা খুব কান্দে আব্বা। বাবার উপর রাগ করো না মা, আমি আসলে সময় করে উঠতে পারি না। আমাদের জন্য সময় থাকলে তো আপনি সময় করে উঠতে পারবেন। ঝিনুক, এদিকে আয়। স্রোতের গম্ভীর কণ্ঠে ডাক শুনেও ঝিনুকের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। না জানি কতগুলো দিন পর নিজের বাবাকে আবার একটু কাছে পেয়েছে। ঝিনুক তো এত সহজে ছেড়ে আসার পাত্রী নয়। পরিচিত কারো কণ্ঠস্বরে বাড়ির ভেতর থেকে একে একে শরীফ, নুজহাত, শামসুদ্দিন, জেসমিন চারজনেই বেরিয়ে এলো। বাড়ির উঠোনেই শোয়েবকে দেখতে পেয়ে শামসুদ্দিনের চোখ দুটোর আগে রক্তিম বর্ণ ধারণ করলো। রাগান্বিত কণ্ঠে দারোয়ানের উদ্দেশ্যে হাঁক ছুড়ল। বাড়ির কর্তার কণ্ঠ পেতেই দারোয়ান তড়িঘড়ি করে ছুটে এসে অবনত মস্তিষ্কে বিনীত কণ্ঠে বলল। যা বড় সাহেব খান। শামসুদ্দিন গর্জে উঠে বললেন, তোকে কাজে রেখেছি যেন আজে বাজে মানুষ আমার বাড়ি উঠানে পা রাখতে না পারে। তাহলে তুই থাকতে কেউ কি করে আমার বাড়ির আঙ্গিনায় পা রাখে? কাজ বাদ দিয়ে কি ঘুমাচ্ছিলি তুই? দারোয়ান অপরাধী কণ্ঠে বলল। যা বড় সাহেব খান, মাফ করে দিন বড় সাহেব। আসলে মৃদু সাহেব আসছে, এর লাইগা আমি না করতে পারি নাই। আমি হইলাম গিয়া সামান্য চাকর মামি, বাড়ির মালিকরে কি আটকাইতে পারি কেন? কাকে তুই মালিক বলছিস? এই বাড়িতে ওর থেকে তোর সম্মান বেশি। এখনই ওকে বাড়ি থেকে বের করে দে। আর মনে রাখিস, দ্বিতীয় দিন যদি এই ভুল হয় তাহলে কিন্তু তোর চাকরি আর থাকবে না। শামসুদ্দিন আদেশ করলেন বটে, তবে দারোয়ানের সাহস হলো না শোয়েবকে গিয়ে বলার, সে যেন বেরিয়ে যায়। শরীফ এগিয়ে গিয়ে শামসুদ্দিনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার রাগ দেখে মনে হচ্ছে না যে তিনি শান্ত হবেন বলে। শোয়েব মেয়েকে ছেড়ে এগিয়ে এসে ধীর কণ্ঠে শামসুদ্দিনকে বলল। ক্ষমা করবেন চেয়ারম্যান সাহেব, আমি জানি আমার মুখ দেখা আপনাদের কাছে দুর্ভাগ্যের বিষয়। আসলে একটা দরকারে এসেছিলাম। শুনলাম অনেকদিন পর নাকি শরীফর পুরো পরিবেশ সহ দেশে ফিরেছে। মেলায় নদীমার সাথে দেখা হয়েছিল আমার, কিন্তু বাকিদের খুব দেখতে ইচ্ছে করছিল, তাই নির্লজ্জের মতন একটু দেখা করতে এসেছি। দেখা করে চলে যাব। শরীফ রাগী কণ্ঠে বলল। দেশে ফিরেছি জন্য ভাইয়ের কথা মনে পড়লো। কই, বিদেশে থাকতে তো একটা দিনও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করনি? আর বিদেশ কেন বলছি, দেশে থাকতেও তো আগে খোঁজ নাওনি। যে সন্তানরা দেশে আমাদের পাশের গ্রামে আছে তাদের খোঁজ নিয়েছো, যে আজ আমাদের জন্য তোমার মন পুড়ছে? শোয়েব মাথা নিচু করে ফেললেন। এতগুলো মানুষের সামনে লজ্জায় তিনি বোধহয় না আর মাথা তুলে দাঁড়াতে পারবেন। ঝিনুক এগিয়ে এসে দুহাতে বাবাকে জড়িয়ে ধরে শরীফকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলল। চাচা, আব্বারে কিছু কইরেন না। আব্বা তো এমনিতেও আসেন না আমার লগে দেখা করতে। এখন আপনারা যদি আব্বার লগে এমন কইরা কথা কন তাইলে তো আর আইবই না। জেসমিন ক্ষেপে ওঠে ঝিনুককে উদ্দেশ্য করে বলল। তোর জ্ঞান বুদ্ধি কি কোনো কালেই হবে না ঝিনুক? ভুলে গেছিস তোর গুণধর বাপ তোদের দুই ভাই বোনকে ছেড়ে
অন্য জায়গায় সংসার পেতেছে? ঝিনুক হালকা হাসলো, নির্লিপ্ত দৃষ্টিতে জেসমিনের দিকে তাকিয়ে বলল, জানি গো বড় মা, আব্বা আমারে ছাইরা দিছে, কিন্তু আমি তো আব্বারে ছাড়তে পারি নাই। এ যাই করুক না কেন, তাও তো মোর আব্বা লাগে, খুব ভালোবাসি তারে। এখন মুখের উপরে কেমনে তারে কষ্ট দেই তুমি কও? এটা তো সত্যি যে হে আমার আব্বা। শোয়েব বিস্ময় ভরা এক দৃষ্টিতে ঝিনুককে দেখছে আর ওর কথাগুলো শুনছে। শোয়েবকে দেখতে পেয়ে ঝিনুকের খেয়ালই নেই স্রোতের কথা। স্রোত যে ডাকলো একবারও কাছে এলো না, একবারও ভেবে দেখলো না যে এতে স্রোত কতটা কষ্ট পাচ্ছে। ছোটবেলা থেকে যাকে কোলে পিঠে করে এত কষ্ট করে নিজের সব সকালাত বিসর্জন দিয়ে যার ইচ্ছেগুলোকে পূরণ করে বড় করে তুলেও সেই ঝিনুকের কাছে কি আদৌ স্রোতের মূল্য আছে? দিন শেষে তো শোয়েব জিতে গেল, অথচ যেই স্রোতকে বুকে রেখে মানুষগুলো সেই আজ হেরে গেল। নদী শুধু কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু সমুদ্রের জন্য বলতে পারছে না। শোয়েবকে দেখার সাথে সাথে ঝিনুকের পরপর নদীও ওর দিকে এগিয়ে যেতে ধরছিল, কিন্তু সমুদ্রকে আটকেছে। কঠিন গলায় আদেশ করে বলেছে যেন শোয়েবের কাছে না যায়, কিংবা ওর সাথে কোনো প্রকার কথা না বলে। সমুদ্রের আদেশ অমান্য করা নদীর পক্ষে সম্ভব না। এদিকে সমুদ্র বুঝতে পারছে স্রোতের ভীষণ কষ্ট হচ্ছে। ঝিনুকের দিকে এগিয়ে যে বলো, একবার পেছনে তাকিয়ে দেখ ঝিনুক, তোর ভাই কষ্ট পাচ্ছে। তুই কাকে জড়িয়ে ধরে আছিস আর কাকে কষ্ট দিচ্ছিস একবার ভেবে দেখেছিস? না সমুদ্র ভাই, মুই ভাইরে কষ্ট দিবার চাই নাই। আসলে সবাই মিলে আব্বারে এমন ভাবে কইতাছিল যে আমার সহ্য হয় নাই। একবার মানুষটার গায়ে হাত দিয়া দেখো, খুব গরম, মনে হয় জ্বর আইছে। ঝিনুক এবার স্রোতের দিকে এগিয়ে গেল, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলো, মুই জানি ভাই, তুমি মোরে মেলা ভালোবাসো। তুমি তো জানো কও, তোমার ঝিনুকও তোমারে মেলা ভালোবাসে। আসলে মুই আব্বারে খুব ভালোবাসি ভাই। আব্বা আমারে মা কইটা ডাকলে শুনতে খুব ভালো লাগে। তুমি কষ্ট পাইও না। ঝিনুক জানে তুমি ঝিনুকের লাইকা কত কষ্ট করছো। সত্যি তুই বুঝিস ঝিনুক? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার কেন যেন মনে হচ্ছে তুই আমার থেকে ওই লোকটাকে বেশি ভালোবাসিস। ঝিনুক কেন যেন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। শোয়েব এগিয়ে এসে মেয়েকে উদ্দেশ্য করে বলেন, মা, আমিও তোমায় খুব ভালোবাসি। তুমি যাবে আমার সাথে? চলো, আমি তোমায় আমার সাথে নিয়ে যাব। আমাদের সাথে তুমি খুব ভালো থাকবে। ঝিনুকের মনটা চাইল না হ্যাঁ বলতে। ঝিনুক সবসময় চেয়েছে ওর বাবার সাথে থাকতে। একবার খুব সাধ করে গিয়েছিল, তারপর থেকে জ্বর শখ মিটে গেছে। এদিকে স্রোত অপেক্ষা করছে ঝিনুকের উত্তরটা শোনার জন্য। ঝিনুকের উত্তরটা হ্যাঁ হতে পারে এটা মনে করে স্রোতের বুকটা কেঁপে উঠল। অসহায় কণ্ঠে বলো, তুই সত্যি আমায় ছেড়ে চলে যেতে চাস তাই না ঝিনুক? যা, আমি তোকে আটকাবো না। সত্যি বলছি, তুই চলে যা। তোকে ভাবতে হবে না আমার কথা। সমুদ্রে এগিয়ে এসে ঝিনুকে কিছু বলতে নিলে স্রোত হাতের ইশারায় ওকে থামিয়ে দিল। পুনরায় নিজের শোয়েবকে উদ্দেশ্য করে বলো, হেরে গেছি আমি। আপনি আজ জঘন্যভাবে আমাকে হারিয়ে দিয়েছেন। আমি পারিনি আমার বোনকে মা বাবার ভালোবাসা দিয়ে আগলে রাখতে। আমি ওকে একটুও ভালোবাসা দিতে পারিনি। সেজন্যই ও আজও আপনার ভালোবাসা চেয়ে পাগল হয়ে আপনার সাথে যেতে চাইছে। পিছনে দাঁড়ানো শামসুদ্দিন পুনরায় গর্জে উঠে বলেন, আমি ওর সাথে এত কথা বলছো কেন স্রোত? আর ঝিনুক, তুমি ভিতরে এসো। আমি দারোয়ানকে বলছি বাইরের লোককে বাইরে ছুঁড়ে ফেলে দিতে। শোয়েব নিজের মেয়েকে ছাড়লেন না, স্রোতকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমায় আগেও বলেছি স্রোত, আমার বাড়ির দরজা তোমাদের জন্য চিরকাল খোলা আছে। তুমি আসতে চাওনি কখনো, আর না তুমি আমার মেয়েকে কখনো আসতে দিয়েছো। তুমি নিজের ইচ্ছে ওর উপর চাপিয়ে দিয়েছো সব সময়। আমার মেয়ে যখন আজ আমার সাথে যেতে চাইছে, তাহলে আমি ওকে নিয়ে যাব। আর একদম ঠিক বলেছো তুমি, আমার মেয়েকে একদম ভালো রাখতে পারোনি। ওর যে জীবনটা প্রাপ্য সেটা তুমি ওকে দিতে পারোনি। আর না আমায় দিয়েছো, বঞ্চিত করেছো তুমি ওকে সব কিছু থেকে। শোয়েবের বলা প্রতিটি কথা স্রোতের বুকে বিষাক্ত তীরের নাই আঘাত করলো। রক্ত পানি করে এই বোনকে মানুষ করেছে স্রোত। খেলাধুলো করার বয়সে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বয়সে সে কঠোর পরিশ্রম করে উপার্জন করেছে। যে বয়সে তার সম্পূর্ণ মনোযোগ কেবল পড়াশোনায় থাকা উচিত ছিল, সে বয়সে তার মাথায় একটাই কথা ঘুরেছে, কি করে বোনকে মানুষ করবে, কি করে ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে। আর আজকে সেই স্রোতকে শুনতে হচ্ছে যে ও ঝিনুককে সবকিছু থেকে বঞ্চিত করেছে। কিন্তু শোয়েবের এবারের কথায় ঝিনুক
তীব্র প্রতিবাদ জানালো, নিজেকে শৈবের কাছ থেকে ছাড়িয়ে বলো, না আব্বা, এইটা তুমি ভুল কইলা। ভাই আমার জন্য যা করছে সেটা কেউ করে নাই। মুই তোমারে ভালোবাসি আব্বা, তাই তোমার লগে যাইবার চাই না। সেইবার ছোট ছিলাম তাই বুঝি নাই যে আমি তোমার লগে চইলা গেলে আমার ভাইয়ের কষ্ট হইব। আমি না রানলে তো আমার ভাই খাইবার পায় না, আমারে ছাড়াও আমার ভাই খাইবার পায় না। রাত্রিরে আমার মাথায় হাত না বুলাই দিয়া ঘুমাই না। ঝিনুক এবার অশ্রুসিক্ত নয়নে স্রোতের দিকে তাকিয়ে বলো, তুমি এইটা কেমনে ভাবলা ভাই, যে তোমার ঝিনুক তোমারে ছাইরা চইলা যাইব?